আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে উপস্থিত আছি আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য, একজন স্মার্ট শিক্ষিত একজন গাড়ি চালকের সঙ্গে। উনি পরিবহন পুলের একজন গর্বিত গাড়ি চালক। তো আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হয়েছে যে কিভাবে একটা সরকারি চাকরিতে আসতে গেলে, একজন সরকারি ড্রাইভার, ভালো ড্রাইভার হতে গেলে কি কি করা লাগে, কি কি মানে আহ, করা মানে কিভাবে আসা যায় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আলোচনায় আমাদের প্রধান অতিথি আমাদের পরিবহন কুলের গর্ব শিমুল আহমেদ, মোহাম্মদ শিমুল আহমেদ। আমরা চলে যাবো এখন শিমুল আহমেদের কাছে। আচ্ছা শিমুল আহমেদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে আমাদের এই যে পরিবহন কুলে আপনি আসলেন, তো এই যাত্রা তো অবশ্যই সহজ কিছু না, অনেক কঠিন, অনেক অবশ্যই চড়াই কঠিন। উতরাই পার করে আপনি এখানে আসলেন। তো আজ থেকে আপনারা এখন আপনার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবথেকে বড় বিষয় যে ক্যামেরার ওই পাশ থেকে যারা ভিডিওটি দেখছে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে কথাটি শুরু করছি। আমি একজন সরকারি গাড়ি চালক। আসলে সবথেকে দুটি বিষয় আছে, একটা হলো কষ্টের বিষয়, একটা হলো সুখের বিষয়। গাড়ি চালক এমন একটি পদ বা পদবি, এমন একটি পেশা, এই পেশা অনেকেই নিজের পরিচয়টা দিতে দ্বিধাবোধ করে। জি অবশ্যই। যে আমি একজন গাড়ি চালক এই কথাটা বলতে সে লজ্জা বোধ করে। তার কিছু কারণও আছে। তো আমি এক সময় দারিদ্রতা, মানে নিম্ন পর্যায় থেকে উঠে আসছি। আমার হিস্ট্রিটা অন্যরকম। আমি খুবই দারিদ্র অবস্থায়, দারিদ্রতার মধ্যেই জীবনযাপন করতাম। প্রত্যন্ত গ্রামের একজন ছেলে। তো আমি স্বপ্ন দেখতাম যে সরকারি একটি চাকরি। অনেক কয়বার অনেক জায়গায় অনেক আহ, মানে ডিফেন্সের জব। আমরা জানেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনিও এক সময় স্বপ্ন দেখতেন যে এসএসসির পরেই ডিফেন্সে যাব, জি, জি, এরকম স্বপ্ন দেখতেন। কারো স্বপ্ন বাস্তবায়ন হয়, কারো হয় না। তো ঠিক আমিও এমনই ছিলাম। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নেভি, বিজিবি বিভিন্ন তো দপ্তরে সবারই দাঁড়াইছি। একটা স্বপ্ন থাকে স্বপ্ন যে থাকে সরকারি চাকরি হওয়ার জন্য, সবারই সরকারি একটা স্বপ্ন চাকরি। থাকে। তো আমাদের এলাকায় এরকম আছে, এমনও অনেক, এখনো অনেক গ্রাম আছে যে গ্রামে মনে করে যে সরকারি ঝাড়ুদারের চাকরি হলেও করতে হবে, তাও জি, সরকারি চাকরি করতে জি, হবে, জি। এটা মনে করে বা এইভাবেই চলে। তো এরকমই একটা স্বপ্ন আমিও দেখতাম। দেখতে দেখতে ট্রাই করছি, পড়াশোনা এর মধ্যে চলছে। তো আমার এক বন্ধু কিছু, মানে বেশ কিছু টেকনিক্যাল জবে ভাইবা দিছি, পরীক্ষা দিছি। কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, অন্যান্য পদে দিছি। তা গাড়ি চালক পদে কখনো আমার মাথায় ছিল না যে গাড়ি চালক পদে আসবো বা আসতে হবে বা এখানেও চাকরি করা যায়, এটা আমার জানা ছিল না। আচ্ছা আপনি একটা কথা বলি যে আপনার যে গাড়ি চালক পদে আসলেন, সেক্ষেত্রে মানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কিরকম লাগে, মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে? এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে এখনো দপ্তর ভেদে আলাদা আলাদা। বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের যে নীতিমালা, সেই নীতিমালায় কিছু কিছু দপ্তর ভেদে আলাদা আছে। যেমন ম্যাক্সিমাম, বেশিরভাগ দপ্তরে অষ্টম শ্রেণী পাস নাই। আচ্ছা এখন তো বিষয়টা এরকম হচ্ছে, অষ্টম শ্রেণীতে তো মানে গাড়ি চালক অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিজীবীতে মানে যে যারা ঢুকতেছে এখন বর্তমানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের ম্যাক্সিমামই অনার্স মাস্টার্স করা। জি জি। হ্যাঁ, মানে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট করা কিন্তু ইন্টারমিডিয়েট করা। ম্যাক্সিমাম ছেলেপেলে আমরা দেখতে পাই। জি জি। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমরা কি ওইরকম উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা একটু লেখাপড়াটা একটু বেশি করে করে একটা যেন। এখানে মজার বিষয় দেখুন, টপিক নাম্বার ওয়ানে একটা মজার একটা চমৎকার বিষয় শেয়ার করি। সেটা হলো, যারা গাড়ি চালক হয় তারা শিক্ষিত হয় না, আর যারা শিক্ষিত হয় তারা গাড়ি চালক হয় না। তো এখানে মজার বিষয় হলো, যারা শিক্ষিত গাড়ি চালক তাদের জন্য প্লাস পয়েন্ট চাকরি পাওয়াটা। জি, আর এখন আমাদের বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের অগ্রগামী, ডিজিটাল একটি বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট ড্রাইভার মাস্ট। রাইট। আপনি যদি আজ থেকে 10 বছর পিছনের দিকে চিন্তা করেন, 10 বছর পিছনের গাড়ি চালক ভাই যেগুলো আছে, আমাদের যে ভাইগুলো আছে তারা অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র। তাদের ভিত্তিপ্রস্তরের উপরে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তাদের অবহেলা করি না, সম্মান জানাই, কিন্তু তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা আর বর্তমান যে ইয়াং জেনারেশন,
তাদের চলাফেরা স্মার্টনেস অনেক ডিফারেন্ট। তারা কম্পিউটার জানতো না একসময়, তারা তারা ধরেন 2000 সালের পরে মোবাইল আসছে বাংলাদেশে বা অ্যাভেলেবল হয়েছে। তো আমরা তো 2000 সালের আগের জন্ম, আমরা তো জন্মের পরে কিছুদিন পরেই মোবাইল পাইছি। আর প্রবীণরা তো এই সম্পর্কে, ডিভাইস সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে জানে না। এইগুলো অনেক, যেমন এখন গাড়ি আসছে স্মার্ট গাড়ি, ডিজিটাল ডিসপ্লে, আপনাকে যে সেন্সর সিস্টেম, এগুলা সেই বুঝার জন্য হইলেও বোঝার জন্য কিন্তু হলে এডুকেশনের একটা দরকার দরকার আছে। আছে। এই দিক দিয়ে একটু চিন্তা করেন দেন আদার্স যে থিংস, পরিবহন পুলের গাড়ি চালকগণ এবং অন্যান্য সরকারি যে মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর আছে, সেখানে বড় বড় বিসিএস ক্যাডার বা বিসিএস লেভেলের যে অফিসাররা আছে তাদের লেভেলটা অনুযায়ী স্মার্টনেস এর একটা ব্যাপার আছে। এখন একজন গাড়ি চালক আনস্মার্ট, আনএডুকেটেড যদি একজন অফিসারকে নিয়ে যায়, সে তাকে স্যাটিসফাইড ডিউটিটা দিতে পারবে না। অবশ্যই। তার যে মনের একটা চাহিদা সে দিতে পারবে না। অবশ্যই একজন স্মার্ট ড্রাইভার, দক্ষ ড্রাইভার এবং এডুকেশন সম্পন্ন ড্রাইভার অবশ্যই তাকে স্যাটিসফাইড ডিউটিটা দিতে পারবে। তো যাই হোক, প্রথমে যে প্রশ্নটা আপনার ছিল যে কি কি লাগে বা কিভাবে আসলাম, একদম সিম্পল। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস, এটা দপ্তর ভেদে। আপনার বাংলাদেশে এমনও কিছু দপ্তর আছে যেখানে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস নেই, ইন্টারমিডিয়েট পাস নেই। যেমন বাংলাদেশের বিভিন্ন এম্বাসি গুলা, আপনি জানেন এগুলো ইন্টারমিডিয়েট পাস লাগে, এসএসসি পাস লাগে। এবং বাংলাদেশের সরকারি দপ্তরের মধ্যেও এখন অনেক এসএসসি লেভেল চলে গেছে। অষ্টম শ্রেণী পাস, এটা আমি একজনকে প্রশ্ন করেছিলাম, একজন সিনিয়র বড় ভাইকে এবং একজন অফিসারকে থেকেও জানতে চাইছিলাম। তো এটার মূল কারণ হলো, আপনি বিষয়টা অবগত আছেন কিনা সকলের উদ্দেশ্যেই বলি, যে বাংলাদেশ সরকার ড্রাইভিং লাইসেন্স দেয় অষ্টম শ্রেণী পাশে। তো যে ছেলেটার পড়াশোনা করার সুযোগ হয় নাই পারিপার্শ্বিক দিক দিয়ে, সে ছেলেটা তো অষ্টম শ্রেণী পাশে লাইসেন্সটা পাইছে। সে যদি সরকারি চাকরি করতে চায় তাহলে সে কোথায় থেকে এডুকেশন দেখাবে? এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এখনো অষ্টম শ্রেণী পাশে এলাও হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। তো অষ্টম শ্রেণী পাস আপনার সর্বোপরি আপনার লাগবে, পড়াশোনা যেমন লাগবে সরকারি চাকরিতে, দেন লাগবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার গাড়ি চালক হিসেবে যদি আপনি যোগদান করতে চান, লাইসেন্স দুই ধরনের হয়, একটা হলো অপেশাদার, একটা হলো পেশাদার। তো একমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়েই পেশাদার দায়িত্ব পালন করা যায় এবং চাকুরি করা যায়। অপেশাদার লাইসেন্স দিয়ে তার তার ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি চালানো। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম যে আজকে মানে চাকরি থেকে আসতে গেলে আহ, অবশ্যই পেশাদার লাইসেন্স লাগবে এবং শিক্ষিত শিক্ষিত হইতে শিক্ষিত ড্রাইভার হলে মানে সরকারি চাকরি হইতে পাওয়াটা খুব সহজ হয়। অবশ্যই। আচ্ছা, তো আপনি যে অ্যাপ্লাই করেছেন আমাদের যে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই করার সিস্টেমটা যদি একটু বলতেন। অ্যাপ্লাই করার সিস্টেমটা সম্পূর্ণ একদম সিম্পল। দেখেন, আমরা এখন সবাই স্মার্ট, বর্তমান সিচুয়েশনে আমরা সবাই স্মার্ট, স্মার্টফোন ব্যবহার করি। আমি যখন আবেদনটা করছিলাম, আমাদের এই আবেদনের সার্কুলারটা ছিল 2000, প্রথম সার্কুলার ছিল 2017 সালের। তো 17 সালের সার্কুলার, তখন নেক্সট আবার রিভিউ সার্কুলার হয় 2020 সালে, 20 সালের জানুয়ারিতে সার্কুলার হয়। এইটা আবেদনের আহ, মানে শেষ হয় 21-এর। তো 20 সালের সার্কুলার হয়, হওয়ার পরে আমরা আবেদন করি। আবেদনের সিস্টেমটা হলো যে আপনার যে ড্রাইভিং লাইসেন্স এবং এডুকেশনাল যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে মোবাইলে। আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন মাস্ট থাকতে হবে। এবং আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ এখন অনলাইন ভিত্তিক। আগে আপনারা জানেন ম্যানুয়ালি করা লাগবে। ম্যানুয়ালি করতে হয়, ডাকে পাঠাইতে হয়। আর ডাকের মাধ্যমে দিয়ে সরকারি অফিস থেকে আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয় পরীক্ষার জন্য। তো এই বিষয়গুলো মেনটেন করে চলা লাগতো। আর এখন বর্তমানে অনলাইন সিস্টেম, কোনো কিছু ম্যানুয়ালি দেওয়া লাগে না। আপনি অল আপনার এডুকেশনাল সার্টিফিকেট গুলো স্ক্যান করে রাখবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আদার্স পাশের কোন বিভাগ নিয়ে পাস করছেন, ওখানে সব ফরম্যাট দেওয়া আছে। আপনি শুধু লিংকে ক্লিক করে সকল তথ্য ফিল আপ করবেন। অবশ্যই মনে রাখবেন যে লাইসেন্স নাম্বার যেটি দিবেন, যেহেতু আপনি গাড়ি চালক পদে আবেদন করতে যাচ্ছেন, লাইসেন্স নাম্বার যেটি দিবেন, লাইসেন্স নাম্বারটি একদম সঠিক যেন হয় এবং আপনার লাইসেন্সটি যেন বৈধ হয়। আর এখন বর্তমান সিচুয়েশনে তো অবৈধ লাইসেন্সের কোনো সুযোগ পাওয়ার নেই, কোনো সুযোগই নেই, কারণ বুঝতে এখন পারছি। সবগুলোই ই লাইসেন্স। আপনি অবগত আছেন। তো দপ্তর ভেদে এটার
ফি জমা দিতে হয়। প্রথমে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে, ওইটা পুরো ভিত্তি করে আপনাকে ফি জমা দিলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তারপর নির্দিষ্ট সময় পরে পরীক্ষা, পরীক্ষার পরে মানে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় আপনার দপ্তর ভেদে বিভিন্ন মার্কিং ব্যবস্থা থাকে, যেমন কোন দপ্তরে 40 মার্কের হয়, কোন দপ্তরে 70 মার্কের হয়। লিখিত পরীক্ষা, লিখিতর পরে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের পরে লাস্ট ভাইভা। আল্লাহ যদি রিজিক রাখে আপনার চাকরি হয়ে যাবে। আচ্ছা, ওই যে এই ধরনের অনেক সময় দেখা যায় যে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার মধ্যে কি আমাদের যে অষ্টম শ্রেণীর পাশের আবেদনে কিন্তু আমরা পরীক্ষা দিই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ওইরকম হয় না, মানে মানটা কিন্তু অষ্টম শ্রেণী পাশে না, একটু ভালো মানের হয়। হ্যাঁ, প্রশ্ন কি ধরনের মানের হয় একটু যদি। প্রশ্নের কথা যদি বলি তো এখানে দুঃখ লাগে। প্রশ্নের কথা যদি বলি এখানে দুঃখ লাগে। দুঃখটা কি? আমি ডিপার্টমেন্ট অফ নেক্রোটিক কন্ট্রোল, ডিএনসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুদকে পরীক্ষা দিয়েছিলাম। দুদকে যারা পরীক্ষা দিবেন বা অনেক দপ্তরে আছে, প্রথমে দুইটা পরীক্ষা হয়। প্রথম হবে এমসিকিউ, এমসিকিউ তে পাস করলে তারপরে হবে আপনার রিটেন, তারপরে প্র্যাকটিক্যাল, তারপরে ভাইবা। এটা দপ্তর ভেদে আলাদা আছে। তো আমি যখন দুদকের পরীক্ষা দিয়েছিলাম, দুদকের পরীক্ষা আমার কাছে বিসিএস পরীক্ষার সমান। মানে আমরা এডুকেশন লেভেলে অষ্টম শ্রেণী হতে পারে, কিন্তু প্রশ্নের লেভেলটা ছিল বিসিএস পরীক্ষার সমান। হ্যাঁ, অনেক হার্ড প্রশ্ন অনেক। ট্রান্সলেশন, আপনার ওয়ার্ড মিনিং, বাংলা ব্যাকরণ থেকে, বিজ্ঞান থেকে, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। কিন্তু হ্যাঁ, প্রিপারেশন যদি আপনার ভালো থাকে, আপনি যদি একটু চেষ্টা করেন, নিজের যদি আল্লাহ তাআলা আপনার সহায় হয়, আপনি যদি চেষ্টা করেন তাহলে সম্ভব। ধন্যবাদ। তবে তার মানে আমি পরীক্ষায় দুদকে টিকেছিলাম, এটা মজার বিষয়। আমি দুদকের আলহামদুলিল্লাহ শেষ ভালো। পর্যন্ত দুদকের চাকরিটা হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে ভাইবা থেকে ফেরত আসছে। হ্যাঁ, এটা বোঝা গেল যে আমাদের মানে এডুকেশন মানে খুব ভালো প্রিপারেশন লাগবে, এডুকেশনও লাগবে প্লাস প্রিপারেশনও ভালো লাগবে। প্রিপারেশন এবং এডুকেশন যদি ভালো থাকে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় মানে চাকরি পাওয়া সম্ভব। অবশ্যই সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে লাইসেন্স পাওয়ার ব্যাপারটা, অনেকে আছে যে লাইসেন্স সম্পর্কেও বুঝে না। লাইসেন্স পাইতে গেলে অবশ্যই প্রফেশনাল লাইসেন্স হতে হবে। তবে লাইসেন্স পাইতে গেলে যে মানে কি কি ডকুমেন্টস গুলা দিতে হয়, কি কি পদক্ষেপ গুলা গ্রহণ করতে হয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। ভালো একটা ইনফরমেশন, ভালো একটি তথ্য, ভালো তথ্য পাওয়ার জন্য একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন। লাইসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম, মনে আছে কিনা আপনার, লাইসেন্স দুই ধরনের, একটা হলো অপেশাদার, একটা হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স। অপেশাদার লাইসেন্স পেতে গেলে আপনাকে সর্বনিম্ন বয়স 18 হতে হবে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে অবশ্যই 18 বছর বয়স সীমা হইতে হবে, এবং পেশাদার লাইসেন্স ক্ষেত্রে 21 বছর হতে হবে। অপেশাদারের ক্ষেত্রে 18 বছর, পেশাদারের ক্ষেত্রে বর্তমানে সড়ক পরিবহন আইন 2018 তে যেটা বলা আছে যে 21 বছর হতে হবে। শুধু বয়স আর বয়সের পর আর কি আর কি কি আচ্ছা, মানে পেপারসের কাগজপত্র। পেপারসের কথা বলি। পেপারসের কথা আসে যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার প্রথম লাগবে এনআইডি। এনআইডি তে হ্যাঁ, 18 বা ন্যাশনাল 21। জাতীয় পত্র, তাছাড়া তো আর আপনার হচ্ছে না না। না না। এখানে পাসপোর্টও এলাও হয় না, আপনার জন্ম সনদও এলাও হয় না। প্রথম লাগবে এনআইডি, এনআইডি কার্ড হলে আর অষ্টম শ্রেণী পাশের আপনার সার্টিফিকেট লাগবে। আগে এটা ছিল না, এখন বর্তমানে আইন করছে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট লাগবে। আপনার বৈদ্যুতিক বিলের কাগজ লাগবে, ইউটিলিটি, পানি হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে। এই দুইটা ডকুমেন্ট হলে আপনি প্রাথমিক পর্যায়ে লাইসেন্স করতে পারবেন, লাইসেন্সের মানে এই যে আবেদন করতে পারবেন, লার্নারটা লার্নার করতে করতে হবে। পারবেন। এবং সব থেকে মজার আরেকটা বিষয়, লার্নার করার জন্য, লাইসেন্স করার জন্য কোনো দালাল বা মিডিয়ার কোনো শরণাপন্ন হইতে হবে না বর্তমানে। আমার একটি স্মার্টফোন আছে, আপনার একটি স্মার্টফোন আছে, আপনি চাইলেই খুব সহজে আবেদন করতে পারবেন। ওই bsp.brta.gov এই ঠিকানায় গেলে আপনি একটি অ্যাকাউন্ট করতে পারবেন আপনার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। করে সমস্ত তথ্য ফিল আপ করবেন, ওখানে আপনার প্রাথমিক তথ্য নিবে। তখন ওখানে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গাড়ির তথ্য, মালিকানা বদলে, এক কথায় বিআরটি এর সকল তথ্য আপনি এক ওয়েবসাইটে পাবেন। ধন্যবাদ। যে আজকের আলোচনা এ পর্যন্তই। তো আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে বিষয়ে, যে আমাদের আহ,
লাইসেন্স সম্পর্কে জানতে পারলাম, কিভাবে চাকরিতে আসতে গেলে কি কি করা লাগে। আমাদের একজন সম্মানিত গাড়ি চালক, পরিবহন পুলের একজন সম্মানিত গাড়ি চালক মোহাম্মদ শিমুল আহমেদ আমাদের সাথে উপস্থিত ছিলেন। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।